আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। একটি নাম, একটি মিথ। বাংলার মাটি আর মানুষকে ভালোবেসে যিনি সারা জীবন কাটিয়ে দিয়েছেন। বাংলার জমিনে এমন নেতা আর কখনো আসেনি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালের 12 ডিসেম্বর সিরাজগঞ্জের ধনগড়া পল্লীতে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী শরাফত আলী। হাজী শরাফত আলী ও বেগম শরাফত আলীর একটি মেয়ে ও 3টি ছেলের মধ্যে সবার ছোট ছিল মাওলানা আব্দুল হামিদ খান। ছেলে মেয়ে বেশ ছোট থাকা অবস্থায় হাজী শরাফত আলী মারা যান। পিতৃহীন হামিদ প্রথমে কিছুদিন চাচা ইব্রাহিমের আশ্রয়ে থাকেন। ওই সময়ে ইরাকের এক আলেম ও ধর্মপ্রচারক নাসির উদ্দিন বগদাদি সিরাজগঞ্জে আসেন। হামিদ তার আশ্রয়ে কিছুদিন কাটান। স্থানীয় স্কুল ও মাদ্রাসায় কয়েক বছর অধ্যয়ন করা ছাড়া তার বিশেষ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তিনি কর্মজীবন শুরু করেন টাঙ্গাইলের কাগমারিতে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে। পরে তিনি ময়মনসিংহ জেলার কালুরঘাট এলাকায় কালা গ্রামে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। 1919 সালে ব্রিটিশ বিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনের যোগদানের মধ্যে দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। কংগ্রেসে যোগদান করে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে 10 মাস কারাভোগ করেন তিনি। 1925 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন আহমদ চৌধুরীর মেয়ে আলেমা খাতুনকে বিয়ে করেন। পরবর্তীতে তিনি বিয়ে করেন হামিদা খানম ভাসানীকে, পীরমা হিসেবে ভুরুঙ্গামারিতে যার খ্যাতি রয়েছে। 1926 সালে তিনি তার সহধর্মিণী আলেমা খাতুনকে নিয়ে আসাম গমন করেন এবং আসামে প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান। 1929-এ আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম কৃষক সম্মেলনের তিনি আয়োজন করেন। এখান থেকেই তার নাম রাখা হয় ভাসানী মাওলানা। এরপর থেকে তার নামের শেষে ভাসানী শব্দটি যুক্ত হয়ে যায়। 1931-এ সন্তোষের কাগমারিতে, 1932-এ সিরাজগঞ্জের কাওড়াখোলায়, 1933-এ গাইবান্ধায় বিশাল কৃষক সম্মেলন করেন তিনি। 1937-এ ভাসানী মুসলিম লীগে যোগ দেন এবং অচিরেই দলের আসাম শাখার সভাপতি নির্বাচিত হন। ভৌগোলিক বাধ্যবাধকতার ব্যাপারে আসামের মুখ্যমন্ত্রী স্যার মোহাম্মদ সাদুল্লাহর সঙ্গে মাওলানা ভাসানীর একটি সংঘর্ষ বাধে। ভারত বিভাগের সময় ভাসানী আসামের গোয়ালপাড়া জেলায় এই প্রথার বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আসাম সরকার তাকে গ্রেফতার করে। 1947 সালের শেষের দিকে এই শর্তে মুক্তি দেয় যে তিনি আসাম ছেড়ে চলে যাবেন। 1948 সালে মুক্তি পান ভাসানী। এরপর তিনি টাঙ্গাইলের সন্তোষে ফিরে আসেন। 1948 সালের প্রথম দিকে তিনি বঙ্গীয় মুসলিম লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ববঙ্গ ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় রাষ্ট্রভাষা আন্দোলনে পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র নিহত হয়। ভাসানী এর কড়া প্রতিবাদ করেন। 23 ফেব্রুয়ারি তাকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। রাজনৈতিকভাবে ভাসানী এতে আরও শক্তিশালী হয়ে ওঠেন। 50-এর দশকের প্রথম দিকে ভাসানী সবচেয়ে প্রতিবাদী ও শ্রদ্ধেয় রাজনীতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেন। আওয়ামী মুসলিম লীগের সভাপতি হিসেবে ভাসানী তখনকার 5টি বিরোধী দল নিয়ে যুক্ত ফ্রন্ট নামে একটি মোর্চা গঠন করেন। এই মোর্চার অপরাপর নেতারা ছিলেন একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরওয়ার্দী, শেখ মুজিবুর রহমান ও হাজী মোহাম্মদ দানেশ। 1954 সালের মার্চ মাসে অনুষ্ঠিত নির্বাচনে যুক্ত ফ্রন্ট 223টি আসন লাভ করে এবং মুসলিম লীগ পায় মাত্র 60টি আসন।
1954 সালের মে দিবসে তিনি ঢাকা ও নারায়ণগঞ্জে দুটি বৃহৎ শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন। ওই বছরই তিনি পূর্ব পাকিস্তান কৃষক সমিতির সভাপতি হন। তিনি আইয়ুব সরকারকে সাম্রাজ্যবাদের লেজুর হিসেবে গণ্য করতেন এবং আইয়ুব খানকে ক্ষমতা থেকে অপসারণের জন্য আন্দোলন শুরু করেন। তিনি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার মুক্তির জন্য ভীষণ চাপ সৃষ্টি করেন। বিরোধী দলীয় কঠোর আন্দোলনের মুখে আইয়ুব খান পদত্যাগ করেন এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া ক্ষমতায় আসীন হয়। রাজনৈতিক সংকট নিরসনের জন্য ইয়াহিয়া খান 1970 সালের 7 ডিসেম্বর পার্লামেন্ট নির্বাচনের ব্যবস্থা করেন। মাওলানা নির্বাচন বয়কট করে নভেম্বরের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত লোকদের ত্রাণ ও পুনর্বাসনে আত্মনিয়োগ করেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রতি কেন্দ্রীয় সরকারের অবহেলার কারণে মাওলানা প্রকাশ্যে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের স্বাধীনতা দাবি করেন। আমাদের সংগ্রাম চলবেই চলবে, এই সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয়। মাওলানা ভাসানী 1972 সালের 12 জানুয়ারি ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। 1972-এর 25 ফেব্রুয়ারি সাপ্তাহিক হক কথা তিনি প্রকাশ করেন। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তির বিরোধিতা করলেও মুজিব সরকারের জাতীয়করণ নীতি 72-এর সংবিধানের প্রতি তার পূর্ণ সমর্থন ছিল। 1973 সালে খাদ্যের দাবিতে 15 থেকে 22 মে পর্যন্ত অনশন ধর্মঘট পালন করেন তিনি। 1976-এর 16 মে ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চের নেতৃত্ব দিয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 1975 সালের গোড়ার কথা, পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের পরিবেশ ও প্রতিবেশের জন্য বড় এক অন্ধকার হয়ে হাজির হয় ফারাক্কা। বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ সীমান্ত থেকে ভারতের 18 কিলোমিটার ভেতরে গঙ্গা নদীর উপরে একটি বাঁধ নির্মাণ করে ভারত, যেটি ফারাক্কা বাঁধ নামে পরিচিত। এই বাঁধের প্রভাবে শুকনো মৌসুমে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানির জন্য হাহাকার তৈরি হয়। কলকাতার বন্দরের নাব্যতা রক্ষার যুক্তি দেখিয়ে ভারত এই ব্যারেজ নির্মাণ করেছিল। ফলে বাংলাদেশে বিরূপ প্রভাব পড়তে শুরু করে। 1976 সালের 16 মে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে চাঁপাই নবাবগঞ্জ সীমান্তের দিকে একটি মিছিলের আয়োজন করেন বাংলাদেশের সুপরিচিত রাজনীতিবিদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন তখন তার বয়স 90 বছর। মোনাজাত উদ্দিনের স্মৃতিচারণমূলক লেখা পথ থেকে পথে বইতে সেই লং মার্চের বিষয়ে বিশদ বর্ণনা রয়েছে। মোনাজাত উদ্দিন লিখেছেন, মিছিলের আগে মাদ্রাসার ময়দানে জনসভা। ভাসানী এলেন নীল একটি গাড়িতে চেপে। জনসমুদ্র গর্জে উঠল। খুব অল্প সময়ের জন্য তিনি বক্তৃতা করলেন। বহু সাংবাদিক, বহু ফটোগ্রাফার। লং মার্চের 64 কিলোমিটার যাত্রা ছিল বেশ কঠিন। সবচেয়ে বড় আশঙ্কা ছিল মাওলানা ভাসানীকে নিয়ে। তখন তার বয়স 90 বছর। তার উপর কিছুদিন আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বিকেল 4টার দিকে সেখানে জনসভায় বক্তব্য রাখেন মাওলানা ভাসানী। সে জনসভায় তিনি বলেন, ফারাক্কার সমস্যা সমাধানের জন্য ভারত যদি বাংলাদেশের মানুষের দাবি উপেক্ষা করে তাহলে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হবে। হাসান মীর বলেন, তিনি বাড়তি কোনো ঝুঁকি নিতে চাননি বলে মিছিলকারীদের সীমান্তের কাছে যেতে নিষেধ করেন। আর এভাবেই মাওলানা ভাসানী ঐতিহাসিক ফারাক্কার লং মার্চের সমাপ্তি ঘটে। ফারাক্কা লং মার্চের পর থেকে মাওলানা ভাসানীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তখন থেকে মাওলানা ভাসানীর বেশিরভাগ দিন কেটেছে হাসপাতালের বিছানায়। আগস্ট মাসের মাঝামাঝি চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর তিনি ফিরে আসেন। সময়টা 1976 সালের 17 নভেম্বর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় জনমানুষের নেতা, মজলুম জননেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের শুরু থেকে এই মহান নেতা শুধু মা, মাটি আর মানুষের জন্য আন্দোলন করে গেছেন। নির্মোহ এই মহান নেতার জন্য হিস্ট্রি মিস্ট্রির পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।